যে লোকটার উপর একদিন এত অবিচার করেছি, আর তারই দেওয়া মলম লাগিয়ে প্রাণ বাঁচাতে হবে হয়তো। কিন্তু কিন্তু এই মলম লাগিয়েও যদি না সারে, যদি স্রেফ ত্বকে নয় শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়ে থাকে সেই ছত্রাক, তবে কি আদৌ এই মলম লাগিয়ে সেসব উপড়ে ফেলা সম্ভব? বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের নিবেদন আমরা উৎসর্গ করছি সেই মহান বাঙালি চিত্র পরিচালককে, যিনি শুধুমাত্র বাংলা নয়, ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব আঙিনায় সর্বোচ্চ সম্মান এনে দিয়েছেন। মহান চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে আমাদের সশ্রদ্ধ প্রণাম। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে ছত্রাক বিভীষিকা। ছত্রাক এক ধরনের ক্লোরোফিলবিহীন রেণুধর শাখাযুক্ত অনুসূত্র গঠনকারী ইউক্যারিওটিক জীবগোষ্ঠী। কিংডম প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, প্রোটোজোয়া, মোনেরার পাশাপাশি এই ছত্রাক বা ফ্যাঙ্গিও একটি স্বাধীন এবং স্বতন্ত্র জীবগোষ্ঠী বলে অভিহিত হয়। ছোটবেলায় জীববিজ্ঞান বইয়ে ছত্রাক সম্বন্ধে এই সংজ্ঞাটাই পড়েছিল সমরেশ। আজও সে কথা মনে আছে তার। চোখের সামনে ওই আবলুস কাঠের দাবার বোর্ডে যে জিনিসটা ফুটে আছে, সেটাও যে ওই ছত্রাক শ্রেণীর কোনো প্রাণ, তা নিয়ে সন্দেহ নেই। সাদা লম্বা লম্বা প্রবর্ধকের মতো গজিয়ে উঠেছে জিনিসগুলো। এই দাবার বোর্ডে যে কত বছর আগে শেষ খেলা হয়েছিল তা জানে না সমরেশ, তবে নয় করে অন্তত 20-30 বছর তো হবেই। তবে থেকে ওই চৌকোনো ঘরগুলোতে ঘোড়া, নৌকা, বোরের দল অপেক্ষা করে আছে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে। আর সেসবের মধ্যেই দুটো কালো বোরে আর একটা সাদা নৌকার ঠিক মাঝখানে গজিয়ে রয়েছে ওই মরা মানুষের আঙুলের মতো দেখতে জিনিসগুলো। প্রথমে সেগুলোকে দেখে রীতিমতো চমকে উঠেছিল সমরেশ। ওর জায়গায় অন্য কেউ থাকলে তারও ওই একই হাল হতো। একটা নির্জন পরিত্যক্ত কাঠের বাড়িতে, এমন শুনশান একটা ঘরে দাবার বোর্ডের উপর অমন ফ্যাকাশে মৃত মানুষের আঙুল পড়ে থাকতে দেখলে কার না পিলে চমকাবে? দূর থেকে ওগুলোকে দেখে কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়ে পড়েছিল সে। তার বুকের ভেতরটা ধরাস ধরাস করে উঠেছিল। তারপর সাহস সঞ্চয় করে কাছে এগিয়ে আসতেই নিজের উপর হেসে ফেলেছিল সমরেশ। মামুলি কতগুলো ছত্রাক দেখে সে ভয় পেয়ে গিয়েছিল এটা কাউকে বলা যাবে না। সেক্ষেত্রে শুধু নিজের কাছেই নয়, যাকে বলবে তার কাছেও হাস্যাস্পদ হতে হবে। দীর্ঘদিন ব্যবহার হয়নি জায়গাটা, এদিক সেদিক এরকম কিছু ছত্রাক শ্যাওলা গজিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক। এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার আসল কারণটা হলো এই ছত্রাকের অমন বিকৃত বিচিত্র রূপ। এরকম ধরনের ছত্রাক সে আগে কখনো দেখেনি। কিন্তু সে দেখেনি মানেই যে এরকম কোনো জিনিস পৃথিবীতে থাকবে না তা তো নয়। কাজের লোককে ডেকে একটু ঝাড়পোছ করিয়ে নিলেই হবে ক্ষণ। মনে মনে নিজের এই ছেলে মানুষই কারবারে নিজেই হাসতে হাসতে চাকরটার উদ্দেশ্যে হাত পারে সমরেশ। শিবুদা, ও শিবুদা, এদিকে একবার শুনে যাও তো। পা ঘষতে ঘষতে দরজার গোড়ায় এসে উকি মারে বৃদ্ধ শিবনাথ। লোকটার পায়ে একটা সমস্যা আছে, সামান্য টেনে টেনে হাঁটে। পরনের লুঙ্গির উপর দিয়ে চুলকোতে চুলকোতে লোকটা বলল, আমার ডাকছেন দাদাবাবু? হ্যাঁ, বলছি একটু চা খাওয়াবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি করে আনছি দাদাবাবু। বলেই শিবনাথ ফিরে যেতে উদ্যত হয়। পিছু ডাকে সমরেশ। আর শোনো না, বলছি এই ঘরগুলো একটু সাফ করে দিও তো ভালো করে। এই দেখো দাবার রোডে ছাতা পড়েছে, এসব ভালো করে পরিষ্কার করে
প্রয়োজন হলে একটু রোদে দিও। আচ্ছা দাদাবাবু, আমি আগে আপনার চাটা করে দিই, আপনি চাটা নিয়ে বাইরে বসবেন, আমি সেই ফাঁকে পরিষ্কার করে দিব, কেমন? জবাব দিয়ে সমরেশের প্রত্যুত্তরের অপেক্ষা না করেই নিচে চলে যায় শিবু। সমরেশ বসে বসে ওই বিচিত্র সাদাটে ছত্রাক দেখতে থাকে। একটা নয়, 3-4টে সমান আকারের প্রবর্তক ফুটে আছে দাবার বোর্ডে। উচ্চতায় জিনিসগুলো ইঞ্চি 3 বেশি হবে না, আয়তনেও এক একটা মানুষের আঙুলের সমান প্রায়। বিষাক্ত কিনা কে জানে। ও শুনেছে এই পৃথিবীর আনাচে কানাচে নাকি এমন সব ছত্রাক আছে যা ভয়ঙ্কর বিষাক্ত, যার রেণু একটা প্রাপ্তবয়স্ক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে না পারলেও ছোটখাটো সাপ, ব্যাঙ এসব প্রাণীদের জীবন সংশয় ঘটাতে পারে। জিনিসগুলোর বেশি কাছে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর তাছাড়া শিবুদা তো আর কিছুক্ষণ বাদে ওগুলোকে ঝেঁটিয়ে বিদায় করবে। হঠাৎ সমরেশের মাথায় একটা অদ্ভুত খেয়াল চাপল। দাবার বোর্ডটা একেবারে ঘরের মাঝখানে একটা টিপয়ের উপর বসানো রয়েছে। রীতিমতো হাওয়া বাতাস খেলতে পারে এমন জায়গায় রয়েছে জিনিসটা। সেখানে যদি এমন ছত্রাক জন্মাতে পারে, তাহলে ঘরের আনাচে কানাচে, যেখানে বিন্দুমাত্র আলো পৌঁছয় না, সেখানেও কি জন্মানো খুব অস্বাভাবিক? একবার দেখতে হচ্ছে, এই ভেবে ও সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করল। কাঠের আলমারিটার পিছনে, বড় বিছানার নিচে, জানালার পাল্লার খাঁজে, পাপোশের ভাঁজে, কোনো জায়গায় বাদ রাখল না সে। তবে কোথাও আর অমন জিনিসের দেখা পেল না সমরেশ। যে টিপয়টার উপর দাবার বোর্ডটা রাখা ছিল, তারই পাশে একটা মোটা গদিওয়ালা চেয়ার আছে। সারা ঘর আতিপাতি করে খুঁজে ক্লান্ত হয়ে সমরেশ সেই চেয়ারটাই ধপ করে গায়ে এলিয়ে দিল, আর প্রায় সাথে সাথেই সোজা হয়ে বসল সে। চেয়ারটায় বসতে গিয়ে কিছু একটা যেন নজরে পড়েছে তার। চেয়ারের পিছনের দিকের বাঁ দিকের পায়াটায় একটা সাদা মতো কি যেন একটা ঝলক চোখে পড়েছিল না? সঙ্গে সঙ্গে উঠে সেই জিনিসটা দেখতেই চমকে গেল সমরেশ। বাদামি রঙের কাঠের পায়ার মাঝামাঝি জায়গায়, মেঝে থেকে প্রায় 1-1.5 বিঘত উপরে, ঠিক দাবার বোর্ডে দেখা ছত্রাকের মতো 2-4টি প্রবর্ধক গজিয়ে উঠেছে। তবে এগুলোর আয়তন আগেরগুলোর থেকে অনেক ছোট, বোধহয় সদ্য গজিয়েছে, চট করে নজরে পড়ে না। ঘরের মধ্যে আরও এক জায়গায় এই ছত্রাকের দল দেখে খানিকটা দুশ্চিন্তা হলেও মনে মনে কেমন যেন সন্তুষ্ট হলো সমরেশ। তার খাটনি বৃথা যায়নি। এত খোঁজাখুঁজির পর অবশেষে সে আরেক দল ছত্রাক আবিষ্কার করেছে। এই দুটো জায়গায় শিবুদাকে বলে বেশি করে রোদ খাওয়াতে হবে। দাদাবাবু, আপনার চা। সমরেশ চেয়ারের পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসেছিল। ডাক শুনে ঘাড় উঁচু করে দেখল বৃদ্ধ শিবনাথ চায়ের কাপ হাতে দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। লোকটার চোখে মুখে অদ্ভুত বিস্ময়। তাকে এইভাবে মেঝেতে বসে থাকতে দেখে সম্ভবত ঘাবড়ে গেছে সে। চেয়ারে ভর দিয়ে উঠে দাঁড়ালো সমরেশ। প্যান্টের হাঁটুর কাছটায় লেগে থাকা ধুলো ঝাড়তে ঝাড়তে এগিয়ে গেল শিবনাথের দিকে। হাত বাড়িয়ে সাদা প্লেটের ওপরে রাখা চীনামাটির চায়ের কাপটা নিয়ে বলল, আচ্ছা, আমি তাহলে বাইরেটা গিয়ে দাঁড়াই। হ্যাঁ, তুমি ঘরটা একটু ভালো করে ঝাড়পোছ করে দাও। বিশেষ করে ওই দাবার বোর্ডটার চেয়ারটা একটু রোদে দিয়ে এসো, কেমন? চায়ের কাপে মৃদু চুমুক দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। সমরেশ সান্যালকে চেনে না এমন লোক এই বাংলায় খুব কমই আছে। বাংলা চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেতা সে। 21 বছর বয়সে থিয়েটার করা শুরু করেছিল।
প্রথমে থিয়েটারে বড় বড় অভিনেতাদের ব্যাগ বয়ে দেওয়া, তাদের জন্য চা নিয়ে আসা, মঞ্চের বিভিন্ন প্রপস বয়ে বেড়ানো, এসবই করত সমরেশ। এরপর আস্তে আস্তে বিভিন্ন লঘু চরিত্রে, ছোটখাটো পার্শ্ব চরিত্রে অভিনয় করতে করতে অবশেষে মূল চরিত্রে সুযোগ পেল সে। সেবার আনন্দধারা নাট্যগোষ্ঠীর ম্যাকবেথ নাটকে প্রধান চরিত্রে সমরেশ সান্যালের অভিনয় দেখে মুগ্ধ হন চিত্র পরিচালক শ্রী ফাল্গুনী ধর। সপ্তাহখানেক বাদে নিজের দপ্তরে সমরেশকে ডেকে পাঠান তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি অবলম্বনে একটি সিনেমা বানাচ্ছিলেন ফাল্গুনীবাবু। তাতেই বিহারীর চরিত্রে সমরেশকে অভিনয় করার প্রস্তাব দেন ভদ্রলোক। আর ফিরে তাকাতে হয়নি ওকে। একের পর এক হিট সিনেমায় গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা অর্জন করে ফেলে সে। প্রথমে উদীয়মান তরুণ অভিনেতার পুরস্কার এবং পরে মুম্বাইয়ের চলচ্চিত্র পরিচালক শ্যাম বনশালীর পরিচালনায় একটি হিন্দি ছবির নাম ভূমিকায় অভিনয় করে জাতীয় পুরস্কার পায় সমরেশ। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। সিনেমার পাশাপাশি টিভি সিরিয়াল ও রিয়ালিটি শোতেও কাজ করেছে সে। যথারীতি সেগুলোও দর্শকের জনপ্রিয়তা লাভ করেছে দিনের পর দিন। তবে ইদানিং কাজ কমিয়েছে সমরেশ। বাছা বাছা কিছু কাজ ছাড়া তাকে বিশেষ পর্দায় দেখা যায় না। বয়স বাড়ার সাথে সাথে লেখালেখি শুরু করেছে ও। বিভিন্ন পত্রপত্রিকায় ছোট ছোট গল্প লিখে লেখক হিসেবে বেশ নামও করেছে। কলম চালাতে চালাতে দু একটি মাঝারি এবং বড় প্রকাশনী থেকে নিজের লেখা বইও বার করে ফেলেছে সমরেশ। সেগুলো বইয়ের বাজারে বেশ রমরম করে বিক্রি হচ্ছে, মোটা টাকা রয়্যালটিও ঢুকছে পকেটে। নিজের জীবনের এই সেকেন্ড ইনিংস রীতিমতো উপভোগ করছে সে। বিভিন্ন সাহিত্য সম্মেলনে উপস্থিত থাকা, বইমেলার বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করা, ভক্ত পরিবেষ্টিত হয়ে নিজের বইয়ে সই দেওয়া, এসব বেশ লাগছে ওর। লোকে যদিও বলছে যে অভিনেতা সমরেশ সান্যাল নিজের সেলিব্রিটি হওয়ার সুযোগ নিয়ে বইবাজারে হইচই ফেলে দিয়েছে, কিন্তু ও সব কথা গায়ে মাখে না। নিন্দুকেরা কত কথাই বলবে, সব কথা শুনতে গেলে তো চলা দেয়। জীবনে সফল হওয়াটাই বড় কথা, কিভাবে হচ্ছি সেটা বড় কথা নয়। দিনের শেষে বিজয়ী শেষ হাসি হাসে, এটা বেশ অল্প সময়েই বুঝে গেছিল সে। মধ্যবিত্তের জ্বালা তাকে বাস্তবতার আলোকে আলোকিত করেছিল ছোটবেলাতেই। এখনো একা বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঝাড়া হাত পা হয়ে রাস্তায় বেরোতে পারে না সে। দেখতে পেলেই ছেকে ধরবে ভক্তের দল। আগে ছিল অটোগ্রাফের ঝক্কি, আর এখন হয়েছে সেলফির ঝামেলা। ছবি তোলার জন্য ঘেম ও গায়ে প্রায় কোলের উপর উঠে আসে লোকজন। মহিলা হলে অবশ্য অন্য কথা। তাদের গায়ের গন্ধ, নরম ত্বকের আলতো স্পর্শ এখনো উত্তেজিত করে ওকে। আজীবন অকৃতদার সমরেশ সান্যালের মহিলা ভক্তদের সংখ্যা বলিউডি অভিনেতাদেরও লজ্জায় ফেলে দিতে পারে। কথাটা ভেবে মনে মনে নিজের আকর্ষণীয় ব্যক্তিত্বের ব্যাপারে গর্ববোধ করে সে। গর্ব বিষয়টা এমন যে মাথায় এলে সাথে সাথে একবার পরখ করে নেওয়ার ইচ্ছে জাগে। বিষয়টা অনেকটা নেশার মতো, মনে পড়লেই চোখে দেখার জন্য প্রাণ অস্থির হয়ে ওঠে। আশেপাশে কোনো মানুষের দেখা পাওয়া যায় কিনা তার দেখার জন্য বাগানের সীমানা বরাবর রাস্তার দিকে বেশ খানিকটা এগিয়ে গেল সে। কলকাতা শহর থেকে এত দূরে হঠাৎ যদি কোনো লোক তাকে দেখে চিনতে পারে, সেলফি বা অটোগ্রাফ নেওয়ার জন্য এগিয়ে আসে, তবে মনের মাঝে ফুলে ফেপে ওঠা গর্বের ভাবটা একটু সন্তুষ্ট হয় আর কি। জায়গাটা বেজায় নিরিবিলি। দু একজন দেহাতি লোক এদিক ওদিক যাচ্ছে বটে, তবে তারা এই রূপলি পর্দার নক্ষত্রের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আজব ব্যাপার, এরা কি ওকে চিনতে পারছে না? সিনেমা টিনেমা দেখে না নাকি লোকগুলো? মনে মনে একটু আশাহত হয় সমরেশ। তারপর নিজেই নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলে, দূর, আমিও যেমন। এসব চাষা ভূষো লোক সমরেশ সান্যালের মর্ম কি বুঝবে? ও তো কলকাতা শহর দেখিয়ে দিতাম এই বদনের কি চমক। এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই সে দেখল একজন মলিন পোশাক পরা প্রৌঢ়
জীর্ণ ছাতা ঠুকতে ঠুকতে এদিকেই এগিয়ে আসছে। লোকটার মাথায় টাক, চোখে মোটা কাঁচের চশমা, আর একগাল খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। সেই দাড়ির জঙ্গলে কাঁচার থেকে পাকার আধিক্যই বেশি। মোট কথা, লোকটার সমগ্র উপস্থিতিতে একটা নেই নেই ভাব বিরাজ করছে যেন। সমরেশের মনে হলো যেন লোকটা ওই দাড়ির জঙ্গলের ভিতর দিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে ওর দিকে এগিয়ে আসছে। ফ্যালফ্যাল করে একজন অপরিচিত ব্যক্তির দিকে তাকিয়ে থাকা যায় না, তাই চায়ের কাপে মুখ রেখে মনের অ্যালবামে লোকটার ছবি খুঁজতে লাগলো। কিরে সমু না? একটা পরিচিত কণ্ঠস্বরে চমকে উঠল সমরেশ। ছত্রাক এক ধরনের পরজীবী। সবুজ কণিকা অর্থাৎ ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষ করতে পারে না। অন্য কোনো প্রাণীর দেহে বাসা বেঁধে সেখান থেকে পুষ্টিরস শোষণ করে এই বিশেষ শ্রেণীর জীবগোষ্ঠী বেঁচে থাকে। অধিকাংশ ক্ষেত্রে মৃত বা প্রাণহীন দেহেই নিজেদের বংশ বিস্তার করে ছত্রাক। নিজের ঘরে বসে মোটা কাচের গ্লাসে হাভানা ক্লাব ঢালতে ঢালতে ছোটবেলার পড়া সেই কথাগুলোই ভাবছিল সমরেশ। সে বরাবরই রাম ভক্ত। বড় বড় পার্টিতে, প্রিমিয়ার শো কিংবা গ্যাদারিংয়ে সহ অভিনেতা অভিনেত্রীরা কিংবা বর্তমানে বিভিন্ন প্রথিতযশা লেখকেরা সিঙ্গেল মল্ট, স্কচ কিংবা নিদেন পক্ষে প্রিমিয়াম হুইস্কিতে চুমুক দিতেই বেশি পছন্দ করেন। তখন ও সবার থেকে আলাদা হয়ে এই বিশেষ লালচে পানীয় দিয়েই গলা ভেজায়। এ বিষয়ে বিভিন্ন লোকের নাক সিটকানো বা আড়ালে কথা বলা টের পেলেও সে কিন্তু নিজের অভ্যাসে নড়চড় করেনি। জীবনের শুরুর দিকে ট্রিপল এক্স কিংবা ওল্ড মংকে কাজ চালালেও ধীরে ধীরে বৈভব বৃদ্ধির সাথে সাথে দামি হাভানা ক্লাব ব্র্যান্ডের রামেই অভ্যস্ত হয়েছে সে। জীবনের প্রথম দিকের কথা মনে পড়ে যেতেই গেঁদুদার কথা সেই চিন্তার রেশের উপর হামলে পড়ল যেন। গেঁদুদা, হ্যাঁ, ওই নামেই ডাকত সে। তরুণ সমরেশের ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড ছিল ওই লোকটা। বয়সে ওর থেকে বছর দশকের বড় হবে। ভালো নাম গন্ধর্ব নারায়ণ ভট্টাচার্য। ওদেরই শিমুলপুর গ্রামে এক বিধবা পিসির সাথে থাকত এই গন্ধর্ব নারায়ণ ওরফে গেঁদু। আজ এতদিন বাদে তাকে চোখের সামনে দেখে রীতিমতো চমকে উঠেছিল সমরেশ। জরাজীর্ণ চেহারার লোকটার মুখে নিজের ছোটবেলার নাম শুনে বেশ অবাক হয়েছিল সমরেশ। শিমুলপুর গ্রামে ওই নামেই সকলে ডাকত তাকে। গ্রামের সাথে সম্পর্ক চুকে বুকে গেছে বহু কাল হলো, আর সেই সাথে হারিয়ে গেছে সমু নামটাও। সেই নাম এতকাল পরে এমন একটা অপরিচিত লোকের মুখে শুনে ও বুঝতে পারছিল যে লোকটা নিশ্চয়ই ওর পূর্ব পরিচিত, কিন্তু কোথায় যে একে দেখেছে কিংবা কবে, কি কারণে ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল তা মনে করতে পারেনি সে। ওকে ওই রকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে রুগ্ন লোকটা বলে উঠেছিল, হিরে বেটা, সব ভুলে মেরেছিস নাকি? আমায় চিনতে পারলি না? নাম মানে চেনা চেনা ঠেকছে, কিন্তু কিন্তু মনে করতে পারছিস না, তাই তো? লোকটার কণ্ঠস্বর ভীষণ পরিচিত ঠেকেছিল সমরেশের। তার উপর ভদ্রলোক ওকে রীতিমতো তুই তোকারি করছেন। গ্রামের লোকেরা একটু গায়ে পড়া গোছের হয় ঠিকই, কিন্তু একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিকে নিশ্চয়ই কেউ তুই বলে সম্বোধন করবেন না। তবে বলা যায় না, এখন কত রকমের জাল জুয়াচুরি শুরু হয়েছে চতুর্দিকে। হয়তো পরিচিত লোক বলে গা ঘেঁষল, তারপর সুযোগ বুঝে মাথায় চাটি মেরে মালপত্র নিয়ে হাওয়া। চট করে লোকজনকে ভরসা করা যায় না আজকাল। তাই নিজেকে একটু সামলে নিয়ে গলাটা যতটা সম্ভব গম্ভীর করে সমরেশ বলল, না মানে আপনার পরিচয়টা যদি জানতে পারতাম তাহলে মনে করতে সুবিধে হতো আর কি। লোকটা নিজের খড়ি ফোটা হাতটা খসখস করে চুলকে একটু হাসল। সমরেশ লক্ষ্য করল সেই হাসিতে যেন খানিকটা অব্যক্ত হতাশা ফুটে উঠল। নিজের জরাজীর্ণ ছাতাটার দিকে খানিকক্ষণ দেখে ভদ্রলোক বলল, সেই তুই এখন কত ব্যস্ত মানুষ, কত বিখ্যাত মানুষ। ছোটবেলায় সেই গেঁদুদার কথা কি আর তোর মনে থাকবে? গেঁদুদা মানে
আপনি গন্ধর্ব নারায়ণ ভট্টাচার্য? ভুলটা আমারই, প্রথমেই তোকে নিজের পরিচয়টা দেওয়া উচিত ছিল। তবু ভালো যে তোর আশেপাশের ওই গাম্বাট বাউন্সারগুলো নেই, না হলে তো এতক্ষণে 2-4টে চড়চাপাটি খেয়ে যেতাম। নিজের চোখ এবং কানকে যেন বিশ্বাস করতে পারছিল না সমরেশ। ও ঠিক দেখছে তো, এ কি হাল হয়েছে লোকটার। তরুণ বয়সের সেই সুগঠিত চেহারা ভেঙে অস্থিসার অবস্থা। উজ্জ্বল চোখ দুটো আজ ভূষাকালি মাখা, কাঁধ ছাপানো লম্বা লম্বা চুল হাপিস হয়ে চকচকে টাক দেখা দিয়েছে। এ লোক যে সে লোক তা বিশ্বাস করাই দায়। মাধবীলতায় ঢাকা লোহার গেট খুলে বাড়ির সীমানার বাইরে চলে এলো সে। ওর ইচ্ছে করছিল দুহাতে জাপটে ধরেন লোকটাকে, কিন্তু কেদুদার পোশাক আশাক দেখে নিজেকে সংযত করল সমরেশ। জামা কাপড়ে যা ময়লা, হয়তো বহুদিন ঠিক করে স্নান করেনি। সঙ্গে সঙ্গে ওর মাথায় একটা বিচিত্র চিন্তা এলো, এই লোকটা যে সত্যি সত্যিই গন্ধর্ব নারায়ণ, তার প্রমাণ কি? আরো বিশদে ঘনিষ্ঠ হওয়ার আগে একটু যাচাই করে নেওয়া দরকার। তোমাকে এতদিন পর এখানে দেখবো তা তো কল্পনাই করতে পারিনি। বলি, রমলা পিসির কি খবর? রমলা নয়, অমলা। অমলা পিসি? তুই তো দেখছি আমার পিসির নামটাও ভুলে গেছিস। আমাদের বাড়ি গেলেই পিসি তোকে নিজের হাতে কাঁচা মিঠে আম কেটে খাওয়াতো, নুন লঙ্কা দিয়ে পেয়ারা মাখা খাওয়াতো। সেসব মনে আছে নাকি সেগুলোও ভুলে মেরেছিস? ইচ্ছে করেই গেদুদার পিসির নামটা ভুল বলেছিল সমরেশ। দেখছিল লোকটা ঠিকঠাক বলতে পারে কিনা। না, এ গন্ধর্ব নারায়ণ না হয়ে যায় না। শুধু পিসির নামটাই নয়, আরও যেসব কাহিনী বলেছে তা কোনো প্রতারকের পক্ষে জানা সম্ভব নয়। খয়াটে শরীরের গেদুদা বলে চলল, পিসি মারা গেছে তা প্রায় বছর 15 হলো। তুই যে বছর গ্রাম থেকে পাকাপাকি শহরে চলে গেলি, তার বছর 5-এর মধ্যেই। তুই তো আর আমাদের কারোর সাথেই যোগাযোগ রাখলি না। যাকগে, ছাড় এসব কথা। বল, তোর কি খবর? কেমন আছিস? আর এখানে কি ব্যাপারে? বলছি সব বলছি, তুমি আগে ভেতরে এসো। বাড়ির ভিতরে নিয়ে এসে নিজের ছোটবেলার গুরুকে বাগানের ওই বেতের চেয়ারের উপর বসালো সমরেশ। জিজ্ঞাসা করল, চা চলবে তো? ঘাড় নেড়ে সম্মতি জানায় গন্ধর্ব নারায়ণ। তারপর ঢোলা পাঞ্জাবির পকেট থেকে বিড়ি বার করে কানের কাছে ঘষতে ঘষতে বলল, খবরের কাগজে তোর ছবি দেখি, শহরের দিকে গেলে দেওয়ালে দেওয়ালে সিনেমার পোস্টারেও দেখি। প্রথম লোকজনকে ডেকে বলতাম, জানিস, দেখো আমার ছোটবেলার ভাই, একসময় হাতে ধরে অভিনয় শিখিয়েছি একে, আজ কত বড় হিরো হয়ে গেছে। কিন্তু শালা কেউ বিশ্বাসই করতো না, তাই বলা ছেড়ে দিয়েছি। সমরেশ মনে মনে ভাবে, বিশ্বাস করবেই বা কি করে? এমন উন্মাদ চেহারার একজন মানুষ যে রূপলী পর্দার সমরেশের পরিচিত কেউ হতে পারে, তাকে এই বা বিশ্বাস করবে? আর তাছাড়া ভালোই হয়েছে বিশ্বাস করেনি। কবে কোন জন্মে অভিনয়ের টুকিটাকি শিখিয়েছিল তার নেই ঠিক, এখনো সেই ঘিয়ের গন্ধ শুকছে। আরে তোর এখন অনেক টাকা না রে? হঠাৎই প্রশ্নটা করে বসে গন্ধর্ব নারায়ণ। সমরেশ মনে মনে ভাবে, এ তো মহা জ্বালাতন। এবার কি টাকা পয়সা চাইবে নাকি? এই জাতীয় লোকগুলোর না এই এক দোষ পরিচিত কাউকে সামান্য উপরে উঠতে দেখলেই এদের বুকের বাঁ দিকটা চিনচিন করে। সঙ্গে সঙ্গে সহানুভূতির আবদার, অধিকারের দাবি সব একসাথে ফলাতে চায়। ভাই রে, একদিন তো আমি তোকে হাতে ধরে অভিনয় শিখিয়েছিলাম, আজ এই বড় দাদাটাকে একটু দেখ না ভাই। কাতর অনুরোধ করে গেঁদুদা। সমরেশ ভেবেছিল এই অনুরোধটা অন্তত আরো কিছুক্ষণ পরে আসবে, কিন্তু হঠাৎ এমন আবদারে বেজায় বিরক্ত হলো সে। পকেট থেকে দামি বিদেশি সিগারেট বার করে তাতে আগুন ধরাতে ধরাতে জবাব দিল,
দেখো কেন্দুদা, মানছি তুমি আমার অভিনয়ের হাতে খড়ি দিয়েছিলে, কিন্তু আমার মতন এমন সফল শিষ্য কজন গুরু পায় বলো? হ্যাঁ, আর তোমার তো আমার সাফল্যে গর্বিত হওয়া উচিত। তা না করে এমন মামুলি আবদার করা কি তোমার শোভা পায়? কি করব বল, পেটের জ্বালা বড় জ্বালা। বেশি নয়, অন্তত 100 টাকাও যদি দিতিস। শেষমেশ ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো তো। তোমাদের এই হ্যাংলামোটা না আমি জাস্ট সহ্য করতে পারি না। পূর্ব পরিচিত তাই আদর করে ঘরে এনে বসিয়েছিলাম, কিন্তু তোমার এই কাণ্ডের পর আর টলারেট করতে পারছি না। তুমি বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, নইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। বলে গটগট করে ভিতরে ঢুকে গিয়েছিল। বারান্দার সার্সি দিয়ে দেখেছিল ঘাড় নিচু করে বাড়ির চৌহদ্দির বাইরে চলে যাচ্ছে গন্ধর্ব নারায়ণ ভট্টাচার্য। সকালের ঘটনাটার পর থেকে সমরেশের মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। কিছুতেই কিছু ভালো লাগছে না ওর। তাই সারাদিনের আলো মরতে না মরতেই বোতল খুলে বসেছে। নেশার আড়ালে পুরনো সব স্মৃতি ঢেকে ফেলার একটা জোরদার প্রচেষ্টা করে চলেছে তখন থেকে। বাইরে আবহাওয়া ভালো নয়, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা প্রচণ্ড ঝড় উঠল। শোঁ শোঁ শব্দ করে এসে জানালার পাল্লাগুলোকে দোমাদ্দম পেটাতে আরম্ভ করল। খালি গ্লাসটাকে টেবিলে নামিয়ে রেখে টলমল পায়ে সেগুলোকে এক এক করে বন্ধ করল সমরেশ। কিন্তু ওই সর্বনাশা হাওয়ার মধ্যেই ঘরের সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। এক রাশ বিরক্তি যেন আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে তার মনটাকে। মুখে একটা লম্বা সিগারেট ঝুলিয়ে কাঁচের গ্লাসে আবার খানিকটা তরল ঢালতে গিয়ে ও টের পেল কোথাও একটা পাল্লা দাপড়ানোর শব্দ হচ্ছে। ঘাড় ঘুরিয়ে এ ঘরের 3টে জানালায় দেখে নিল সে। না, সব কটাই তো বন্ধ। তাহলে এই শব্দটা আসছে কোথা থেকে? রামের গ্লাসটা হাতে নিয়ে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো সমরেশ। বুড়ো শিবনাথ বাড়ি চলে গেছে অনেকক্ষণ। সে রাতে এ বাড়িতে থাকবে না। কাছেই গ্রামের মধ্যে তার বাড়ি। সারাদিন সমস্ত কাজকর্ম করে দিয়ে সন্ধ্যের আগেই লোকটা বাড়ি ফিরে যাবে, এরকমই কথা হয়ে রয়েছে। যাওয়ার আগে কি দরজা জানালাগুলো ঠিকঠাক বন্ধ করে গেল না? মনে মনে গজগজ করতে করতে সারা বাড়িটা ঘুরে দেখল সমরেশ। না, কোথাও কোনো দরজা বা জানালা খোলা নেই। অথচ হাওয়ায় পাল্লা ধাক্কানোর শব্দ ক্রমশই হয়ে চলেছে। এমন সময় একটা জোর বাজ পড়ল। সেই বিদ্যুৎ চমকের আলোতে ও দেখতে পেল বাড়ির বাইরে যে কাঠকুটো রাখার আলাদা ঘর আছে তার দরজাটা ঝোড়ো হাওয়ায় পাগলা হাতির মতো ঝাঁকিয়ে চলেছে। সব শালা কামচোর। উফ! এক রাশ বিরক্তি ঝরে পড়ল সমরেশের গলা দিয়ে। বাড়ির দরজা খুলে বেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। ও একবার ভাবল, ওই ঘরটায় তো এমন দামি কিছু নেই, মরুকে ও দরজা খোলা থাকলে বা ক্ষতি কি? কিন্তু পাল্লাগুলো বন্ধ করে না দিয়ে এমন মনের খচখচানি যাবে না। অগত্যা বৃষ্টিতে ভিজতে ভিজতেই সেদিকে এগিয়ে গেল সমরেশ সান্যাল। মুষলধারে বৃষ্টি পড়ছে, পাল্লা দিয়ে চলেছে ঝড়ের তাণ্ডব। বাগানের গাছপালাগুলো যেন মাটি থেকে উপরে আকাশে উড়ে যাবে। এক হাতে মদের গ্লাস আর এক হাতে বৃষ্টির ছাঁট বাঁচিয়ে ওই একচালা কাঠের ঘরটার কাছে পৌঁছে গেল। কিন্তু সেখানে গিয়ে গোল বাঁধল। দরজার পাল্লা দুটোকে কিছুতেই একসাথে ধরে রাখতে পারছে না সে। এমন সময় হাওয়ার বেগে পাল্লা দুটো হট করে খুলে গেল। বিদ্যুৎ চমকের আলোয় ঘরের ভিতরের দৃশ্য দেখে চমকে উঠল। ঘরের ভিতরটা নানান আকারের কাঠখুটো, খড়ের গাদা আর হাবিজাবি জিনিসে ভর্তি। আর সেই সমস্ত অপ্রয়োজনীয় বা অব্যবহৃত মালপত্রের উপর থরে থরে সাজানো আছে সেই বিচিত্র গঠনের ছত্রাকের দল। হাওয়ার দমকে সেগুলো থরথর করে কাঁপছে। পরিস্থিতি খুঁটিয়ে দেখতে ঘরটার ভিতর ঢুকে এলো সমরেশ। সেখানে যেন ছত্রাকের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে।
নানান আকারের নানান বয়সের ছত্রাকের দল মাথা তুলে আছে ওই কাঠখুটোর মধ্যে। দরজা খোলা পেয়ে ঝড়ের তাণ্ডব সেই ঘরের ভিতর গিয়ে আছড়ে পড়ল। ধুলো ময়লা পাক খেয়ে ঘুরতে আরম্ভ করলো বাতাসে। নাকে মুখে এসে ঢুকছে ধুলোবালি। হঠাৎ সমরেশ খেয়াল করলো তার নাকের ভিতরটা কেমন জ্বলতে আরম্ভ করেছে। একটা অদ্ভুত শিরশিরানি অনুভব করছে সে তার সারা শরীরে। ওর চোখ পড়ল সেই ছত্রাকের দলের উপর। সেখান থেকে গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো কি সব যেন উড়তে আরম্ভ করেছে বাতাসে। সেই সাদা সাদা ছত্রাকের রেণু ধুলোবালির সাথে ঢুকে পড়ছে সমরেশের নাসারন্ধ্রে। মাথার ভিতরটা কেমন যেন অবশ হয়ে আসছিল তার। নিজের স্নায়ুর উপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছিল সে। একসময় সে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। জ্ঞান হারিয়ে ধুলো কাদার মধ্যে লুটিয়ে পড়ল বিখ্যাত অভিনেতা ও লেখক শ্রী সমরেশ সান্যাল। সমরেশের যখন হুঁশ ফিরল তখন ভোরের আলো ফুটেছে। ঝড় বৃষ্টি আপন নিয়মে থেমে গেছে বহুক্ষণ। জ্ঞান ফিরতেই প্রথম কিছুক্ষণ সে বুঝতেই পারেনি সে কোথায় শুয়ে আছে। তারপর ধীরে ধীরে সবটা মনে পড়ে তার। মাথার ভিতরটা প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কপালের দুপাশের রগগুলো দপদপ করছে রীতিমতো। মাথার পাশেই শূন্য কাঁচের গ্লাসটা পড়েছিল। সেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ালো সমরেশ। স্টোররুমের ভিতরটা ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেছে। হাবিজাবি জিনিসপত্র ছড়িয়ে পড়েছে যত্রতত্র। সেদিকে একবার দেখে নিয়ে ঘরে ফেরার জন্য পা বাড়ায় সে। আর সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় গত রাত্রে দেখা ছত্রাকের কথা। মূল বাড়ির বাইরে এই স্টোররুমটাই গত রাত্রে হাজার হাজার আঙুলের মতো বিচিত্র ছত্রাক দেখেছিল। ওগুলোর কথা মনে পড়তেই ফিরে দাঁড়ালো সমরেশ। কই, এখন তো সেগুলোকে দেখা যাচ্ছে না। ঝড় আর বৃষ্টিতে খসে পড়েছে বোধহয়। গা হাত পা ভীষণ ম্যাজম্যাজ করছে। নাক দিয়ে কাঁচা জল গড়াতে শুরু করেছে। এই শারীরিক অবস্থায় ওসব ছেঁদো জিনিস নিয়ে মাথা কামাতে ইচ্ছে করল না তার। স্টোররুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে সোজা স্নান ঘরে গিয়ে ঢুকল সমরেশ। এখানে গিজারের ব্যবস্থা নেই। শহরে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সামান্য গরম জলে স্নান করাটা ওর অভ্যেস। সে একবার ভাবল বৃদ্ধ শিবনাথের জন্য অপেক্ষা করবে কিনা, কিন্তু পরক্ষণেই ওর মনে হলো কাল যা ঝড় বৃষ্টি হয়েছে তাতে বুড়োর বাড়িঘর ঠিক আছে কিনা কে জানে। তেমন বাড়াবাড়ি কিছু হয়ে থাকলে লোকটার আসতে দেরি হতে পারে। ওই মাটিতে নোংরার মধ্যে শুয়ে গা হাত পার যা অবস্থা হয়েছে তাতে বেশিক্ষণ এভাবে থাকা সম্ভব না। বড় ড্রামে ভরে রাখা জল ছুঁয়ে দেখল সমরেশ। একটু ঠান্ডা বটে, কিন্তু তেমন অসুবিধে হওয়ার কথা নয়। সাবান শ্যাম্পু বের করে জামা কাপড় খুলতে আরম্ভ করল সে। বাথরুমটা খুব বড় না হলেও নেহাত ছোট নয়। এক কোনায় দাড়ি কামাবার একটা ছোট্ট আয়নাও ঝোলানো আছে। তারই পাশে প্লাস্টিকের কৃত্রিম তাকে সাবান শ্যাম্পু এসবের কৌটো সাজানো। জামা খুলতে খুলতে হঠাৎ বাঁ দিকের বগলের কাছে কেমন যেন অদ্ভুত অনুভূতি টের পেল। ব্যাপারটা কি? বাহু সন্ধিস্থলে কি সব যেন লেগে রয়েছে। জামা খুলতে গিয়ে তাতেই হাত লেগেছিল সমরেশের। স্টোররুমে শুয়ে থাকার সময় কোনো ময়লা টয়লা লেগেছে ভেবে হাত দিয়ে সেসব ঝেড়ে ফেলতে গেল সে। আর সাথে সাথে অদ্ভুত একটা অনুভূতিতে তার সারা গা শিরশির করে উঠল। একটা অজানা আতঙ্কে ঠোঁক গিলে ওই ঝাপসা দাড়ি কামাবার আয়নার সামনে গেল। দীর্ঘদিন অব্যবহারের ফলে ময়লা জমে আয়নাটা অপরিষ্কার হয়ে উঠেছে। তাই প্রথমটাই ব্যাপারটা বুঝতে পারল না সমরেশ। আয়নাটা নামিয়ে নিয়ে বগলের কাছাকাছি আনতেই হাতকে উঠল সে। চলচ্চিত্রে অভিনয়ের কারণে পেশাগত প্রয়োজনেই গায়ে লোমটম কোনোদিনই গজাতে দেয়নিও। সমরেশ দেখল তার ফর্সা বাহুমূলে গজিয়ে উঠেছে ঘান দুয়েক আঙুলের মতো প্রবর্ধক। সাদাটে বা ঈষৎ ছাই রঙের ওই জিনিসগুলো সে বিলক্ষণ চেনে। ওগুলো সেই দাবার বোর্ডে দেখা বিশেষ করণের ছত্রাক বই কিছু নয়। ওর মাথাটা বোঁ করে ঘুরে উঠল।
কোনো রকমে টলতে টলতে নামিয়ে রাখা কমরের ঢাকনার উপরে বসে পড়ল সে। এসব কি? তবে কি ওই স্টোর রুম থেকে খসে পড়া ছত্রাকগুলোই জল কাদায় ওর গায়ে সেটে গিয়েছে? মন শক্ত করে সেগুলোকে ঝেড়ে ফেলার চেষ্টা করলো সমরেশ। জিনিসগুলোতে হাত দিতেই গাটা ঘিন ঘিন করে উঠল ওর। একেবারে মানুষের আঙুলের মতোই মাংসল থকথকে শরীর ওই ছত্রাকগুলোর। সেগুলোর স্পর্শে গা গুলিয়ে বমি উঠে আসছিল তার। কিন্তু নিজের সমস্ত ছুতমার্গ সরিয়ে রেখে মন কঠিন করে আঙুলের মতো জিনিসগুলোকে টান দিল সে। চরচর করে উঠল বগলের কাছটাই। মনে হলো বাহুমূলের ওই নরম চামড়া যেন এক্ষুনি ছিঁড়ে উঠে আসবে। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল সমরেশ। সবচেয়ে বড় সমস্যা হলো যে জিনিসগুলো শরীরের এমন জায়গায় রয়েছে যেখানে ঠিক করে দেখা পর্যন্ত যাচ্ছে না। সাথে সাথে ওর মাথায় একটা ভয়ঙ্কর খেয়াল চাপল। জিনিসটা যদি সত্যিই ওর শরীরে গজিয়ে থাকে, তবে কি স্রেফ ওই এক জায়গাতেই হয়েছে, নাকি অন্য কোথাও ছড়িয়ে পড়েছে ওই ছত্রাকের দল? চিন্তাটা মাথায় আসতেই আতঙ্কের পারদ যেন আরও এক ধাপ চড়ল। স্নানঘরের জানলার শার্সি দিয়ে আসা ওই সামান্য দিনের আলোতে নিজের হাত পা গলা ভালো করে দেখতে আরম্ভ করলো সমরেশ। বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করে ও যখন প্রায় নিশ্চিন্ত হয়ে উঠেছে, তখনই তার ভুল ভাঙল। ডান হাতের কনুয়ের কাছেও কতগুলো ছোট ছোট প্রবর্ধক দেখা যাচ্ছে। এগুলো অবশ্য পা বগলের তলায় গজিয়ে ওঠা ছত্রাকের মতো অত বড় নয়, কিন্তু তাতেই বা কি এসে গেল? জিনিসগুলো যে ওর শরীরে বংশ বিস্তার করেছে, এটাই বড় ভয়ের কথা। কি করবে বুঝতে পারছিল না সমরেশ। ওর মাথার ভিতরটা কেমন যেন শূন্য হয়ে গেছিল। কানের পাশে একটা অদ্ভুত একটানা মশার ডাকের মতো বোঁ বোঁ শব্দ শুনতে পাচ্ছিল সে। সমু, এই সমু, কোথায় তুই? কাল রাতে যা ঝড় উঠেছিল, বাপ রে বাপ, তোর জন্য খুব টেনশন হচ্ছিল রে, তাই খোঁজ নিতে এলাম। কই রে, কোথায় তুই? এই সমু। পরিচিত কণ্ঠস্বরটা কানে যেতেই ওর মাথার ভিতর জমা হওয়া সমস্ত আতঙ্ক যেন এক ঝটকায় অর্ধেক হয়ে গেল। বাথরুমের ভিতর থেকে পাল্টা জবাব দিল, তুমি বসার ঘরে বসো গেন্দুদা, আমি আসছি। তার আর স্নান করা হলো না। তড়িঘড়ি স্নানঘর থেকে বেরিয়ে একটা ফুল হাতা গেঞ্জি গায়ে চাপিয়ে নিল সে। তারপর বসার ঘরে গিয়ে দেখল গন্ধর্বনারায়ণ একা লণ্ডভণ্ড ঘরটাকে গোছাতে আরম্ভ করেছে। ওর মনে পড়ে গেল গত রাতে হঠাৎ যে ঝড়টা উঠেছিল, তাতেই এই ঘরের ভিতরটাও এলোমেলো হয়ে গিয়েছিল। জানালা বন্ধ করার আগেই ঝড়ের দাপট ঢুকে এসেছিল ঘরের ভিতর। সে বাধা দিয়ে বলল, আরে গেন্দুদা, তোমাকে ওসব করতে হবে না। শিবনাথ এলে সব গুছিয়ে রাখবে ক্ষণ। সে বুড়ো আজ আর আসতে পারে কিনা দেখ। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? যা হয়, ঝড়ে বুড়োর বাড়ির পিছন দিকে চালটা পুরো উড়ে গেছে। ওর বাড়ির পাশের আম গাছটা ভেঙে পড়েছে উঠোনের মধ্যে। এই তো আসার সময় দেখে এলাম। একটা বিড়ি বের করে ডলতে ডলতে জবাব দেয় গেঁতুদা। তাহলে এবার কি হবে? কিছুই হবে না, এইসব এখানে আকছার হয়। ও শিবনাথ ঠিক সামলে নেবে। বয়স হলে কি হবে, এখন ওর বুড়ো হাড়ে ভেলকি দেখাতে পারে। ও একবেলায় সব মেরামত করে ফেলবে। না না, আমি সে কথা বলছি না। ভাবছি আমার রান্না বান্নার কি হবে। ও রান্না বান্না, হ্যাঁ, সে একটা বেলা কষ্টে সৃষ্টে চালিয়েতে। বুড়ো নিশ্চয়ই ও বেলা চলে আসবে। আর তেমন যদি বলিস, এই বেলাটা তাহলে আমি থেকে যেতে পারি, অবশ্য যদি তোর আপত্তি না থাকে। বিড়িতে লম্বা টান দেয় গন্ধর্বনারায়ণ। মনটা খুঁতখুত করলেও শরীরে যা সব গজিয়েছে তাতে একা থাকতে সাহস পাচ্ছিল না সমরেশ। তাই ঝুটো হাসি হেসে বলল, বেশ তো, থাকো না, দুজনে একসাথে সেই ছোটবেলার মতো গল্প গুজব করে কাটানো যাবে। হ্যাঁ চল তাহলে, আর দেরি না করে রান্নাটা বসিয়ে ফেলি। জ্বলন্ত বিড়িটা কামড়ে ধরে উঠে দাঁড়ালো গেদুতা।
এই বাড়ি যে ওর বিশেষ পরিচিত তা পিছন পিছন হাঁটতে হাঁটতে বেশ বুঝতে পারছিল সমরেশ। রান্নাঘরটা কোন দিকে, সেখানে কোথায় কি থাকে কিছুই বলে দিতে হচ্ছিল না। বিভিন্ন তাক ঘেঁটে গন্ধর্ব নারায়ণ বলল, চালে ডালে মিশিয়ে একটু খিচুড়ি করে ফেলি, সাথে ডিম ভেজে নিলেই হবে কোন। ঘাড় নেড়ে সম্মতি জানায় সমরেশ। বগলের কাছে অস্বস্তিটা ধীরে ধীরে বাড়ছিল। গেদুদাকে আড়াল করে ধীরে ধীরে জায়গাটা চুল করছিল সে। বিষয়টা গন্ধর্ব নারায়ণের চোখ এড়ায় না। সে শুকনো কড়াইয়ে মুগ ডাল নাড়তে নাড়তে বলে, এমনভাবে চুল কাটছিস কেন? অ্যালার্জি আছে নাকি? অবশ্য না হওয়ারই বা কী আছে, তোদের শহরের লোকজনদের এত রকম রোগ, মাঝে মাঝে মনে হয় তারা যেন খাবারের থেকে ওষুধ বেশি খায়। কথাগুলো বলে কান এঁটো করে হাসে লোকটা। সমরেশের মাথায় এসব কথা ঢুকছিল না। তার সমস্ত চিন্তাভাবনা এখন একটা জিনিসেই কেন্দ্রীভূত, ওই বিচিত্র আকৃতির ছত্রাক। ওর শরীরে যে ছত্রাক দানা বেঁধেছে তা মন খুলে বলতেও পারছিল না সে। কাকে বলবে? গেঁদুদাকে, যে মানুষটাকে একসময় নিজের প্রয়োজনে জীবনে উপরে ওঠার সিঁড়ির মতো ব্যবহার করে বেমালুম ভুলে গিয়েছিল? তাকে এসব বলার মানে তো সে জানেই। ওকে এভাবে বিপদের মধ্যে পড়তে দেখে গেঁদুদা যে মনে মনে বেশ আনন্দ পাবে তা নিয়ে সংশয় নেই। এই পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু আরও বিপদ হতে পারে। প্রখ্যাত অভিনেতা এবং লেখক সমরেশ সান্যালের এমন বিচিত্র অবস্থার কথা শুনতে পেলে সে খবর তো দাবানলের মতো রাজ্যশুদ্ধ ছড়িয়ে পড়বে। এ তো আর অ্যাজমা, গল ব্লাডার কিংবা ক্যান্সার নয়, সারা গায়ে বিচিত্র দর্শন ছত্রাক গজিয়ে উঠেছে। এইসব খবর জানাজানি হলে আর কোনোদিন লোক সমাজে মুখ দেখাতে পারবে না ও। এদিকে চুলকুনিটা বগল ছাড়িয়ে পিঠের দিকে এগিয়ে গেছে। সারা পিঠ জুড়ে অদ্ভুত অস্বস্তি অনুভব করছে সমরেশ। তাহলে কি জিনিসটা সেখানেও ছড়িয়ে পড়ল? তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। চাপা অস্বস্তি কাটাতে ও বলল, রাম চলবে তো গেঁদুদা? খাবার এইসবের কি দরকার? এতদিন বাদে পেট পুড়ে খাবো, এই যথেষ্ট। তবে বলছিস যখন দে একটুখানি, অনেকদিন ওসব পেটে পড়েনি। দৌড়ে পাশের ঘরে গিয়ে পিঠে একবার হাত বুলিয়ে নিল সমরেশ। না, তেমন কিছু বোঝা যাচ্ছে না, এখনও সব গজায়নি মনে হয়। নিজের সঙ্গে আনা রামের বোতল থেকে দুটো গ্লাসে অল্প করে তরল ঢেলে আবার রান্নাঘরে ফিরে গেল সে। মদের গ্লাসটা গেদুদার দিকে বাড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, আচ্ছা গেঁদুদা, ছোটবেলায় আমরা সেই ছত্রাক, শ্যাওলা এসব পড়েছিলাম, মনে আছে? সমরেশের এমন বিচিত্র প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় গন্ধর্ব নারায়ণ। কড়াইয়ে জল ঢালতে ঢালতে বলে, মদ খাইয়ে প্রশ্ন ধরবি নাকি? আরে না না, তুমি বলো না, মনে আছে কি? হ্যাঁ, কেন মনে থাকবে না? আচ্ছা, ওই ছত্রাক কি কখনো মানুষের গায়ে গজাতে পারে? প্রশ্নটা করেই মনে মনে জিভ কাটল সমরেশ। কে জানে গেঁদুদা আবার এর কি মানে করে বসবে। গন্ধর্ব নারায়ণ কিন্তু স্বাভাবিক স্বরেই উত্তর দিল, হ্যাঁ, তা তো গজাতেই পারে। পারে কি, গজায়। এই তো ধর তোর মাথার খুশকি, হাতের ফাঁকে ফাঁকে খোস পাঁচড়া, এসব তো ছত্রাকেরই বিভিন্ন প্রকার। কথা শেষ করে কোমরে হাত দিয়ে সমরেশের দিকে ঘুরে দাঁড়ায় গেদুদা। অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, কিন্তু তুই হঠাৎ সব ছেড়ে এসব নিয়ে পড়লি কেন? না, ও এমনি কিছু না। বলে সেখান থেকে সরে যায় সমরেশ। খাওয়া দাওয়ার পাট চুকে গেছে বেশ কিছুক্ষণ হলো। দুজন পূর্ব পরিচিত অসমবয়সী লোক একটি দাবার বোর্ডের দুদিকে মদের গ্লাস হাতে বসে আছে। কথাই বলে, মদের খেয়ালে ইয়ে করেছি দেয়ালে। দুই মদ্যপের হঠাৎ ইচ্ছে হয়েছে তারা দাবা খেলবে। সাদা বোরেটা দুঘর এগিয়ে দিয়ে সমরেশ জিজ্ঞাসা করে, ও গেঁদুদা, ওই খুশকি বা হাতের হাজা ছাড়া অন্য কোনো ছত্রাক কি মানুষের
শরীরে গজাতে পারে? নিজের কালো ঘোড়া এগিয়ে দিয়ে জড়ানো গলায় গন্ধর্ব নারায়ণ উত্তর দেয়। পারে, তবে আমি দেখিনি। আচ্ছা, ধরো যদি গজায়, ধরলাম। তবে কি তার থেকে কোনো বিপদের সম্ভাবনা আছে নাকি? তা আছে। আছে? জবাব শুনে সমরেশের খোয়ারি কেটে যায়। সে বোর্ডের উল্টো দিকে বসে থাকা লোকটার দিকে বড় বড় চোখ করে তাকায়। আছে। কিরকম বিপদ? শুনেছি কামস্কাটকায় এরকম নাকি এক ধরনের ছত্রাক পাওয়া যায়, যা মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে। সমরেশের মুখ থেকে একটা অস্ফুট ভয়ের ভাব বেরিয়ে আসে। মদের গ্লাসে একটা বড় চুমুক লাগিয়ে সে আবার জিজ্ঞাসা করে, আচ্ছা গেন্দা, ওই কি বলছি, মানুষের আঙুলের মতো দেখতে কোনো ছত্রাক হয়? হ্যাঁ, হয়। হয়? সেগুলো কি বিষাক্ত? হ্যাঁ, হতে পারে, বিষাক্ত হতে পারে, কিন্তু তুই ব্যাটা এসব নিয়ে পড়েছিস কেন বলতো? বুঝেছি। এ নিয়ে গপ্প লিখছিস না? তুই তো আবার এখন লেখক হয়েছিস। হ্যাঁ, ওই রকমই আর কি। জড়ানো গলায় জবাব দেয় সমরেশ। তার চোখের সামনেটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে নেশার ঘোরে। তবু শরীরের মধ্যে থাকা অস্বস্তিগুলো সবটা অন্ধকার হয়ে যেতে দিচ্ছে না। শূন্য গ্লাসটা তুলে ধরে সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গন্ধর্ব নারায়ণ বাধা দেয়। বোতল দেখিয়ে বলে, আগে মদ, পরে কথা। এই নাও ধরো। আচ্ছা, এই ছত্রাকের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? আছে। আছে? আছে? কি উপায় বলো না। হ্যাঁ, এইটা। নিজের পাশে নামিয়ে রাখা থলে থেকে একটা সাদা কৌটো বার করে কালো রাজা আর সাদা মন্ত্রীর মাঝখানে বসিয়ে দেয় গেঁদুদা। যেখানে ছত্রাক গজিয়েছে সেখানে এই মলম খানিকটা লাগিয়ে দিলে সব হাওয়া হয়ে যাবে। বলো কি, সব ছত্রাকে কাজ করবে? হ্যাঁ, কে জানে, না করলে না করবে। শালা মানুষের হাত থেকেই বাঁচা যায় না, আবার ছত্রাক। গেঁদুদার শেষ কথাগুলো আর শুনতে পেল না সমরেশ। চোখের সামনে এবার ঘন কালো আঁধার নেমে এলো। নেশার ঘোরে দাবার বোর্ডের উপরেই মুখ থুবড়ে পড়ল সে। রাজা উজির ছিটকে পড়ল মেঝেই। ও গেঁদুদা, জ্ঞান ফিরতেই সমরেশ দেখল ঘরে সে সম্পূর্ণ একা। মাথার ভিতরটা সকালের মতোই প্রচণ্ড দপদপ করছে। তবে নেশা কেটে গেছে বলাই বাহুল্য। গেঁদুদা আবার গেল কোথায়? ও মনে মনে অবাক হলো। না জানিয়েই চলে গেল নাকি? কি অদ্ভুত লোক বাবা। কথাটা ভাবতে ভাবতেই হাত ঘড়ির দিকে নজর পড়ল তার। রাত 2টো বাজে। প্রায় 8-9 ঘন্টা এক টানা বেহুশ পড়েছিল সে। কখন যে এতটা সময় গড়িয়ে গেছে তার টেরই পায়নি সমরেশ। এবার আর গেঁদুদাকে দোষ দিয়ে লাভ নেই। এত রাতে যে লোকটা তার বাড়ি ফিরে যাবে তাই স্বাভাবিক। কে জানে, হয়তো ও ডেকেছিল যাওয়ার সময়। যাকে উঠে কিছু পেটে দেওয়া যাক, বেশ খিদে পাচ্ছে।
দুপুরের খিচুড়িটা বোধহয় খানিকটা আছে, নষ্ট না হয়ে গেলে ওটা দিয়ে কাজ ছেড়ে নেবো। উঠি। এই ভেবে চেয়ার ছেড়ে উঠতে গিয়েই সমরেশের হাত পা অবশ হয়ে এলো। গেঞ্জির তলায় সারা পিঠ জুড়ে কিছুর অস্তিত্ব টের পাচ্ছে সে। সেটা যে কি তা আর ওকে বলে দিতে হবে না। দুপুরে যে জায়গাগুলো চুলকোচ্ছিল সেখানেই নিশ্চয়ই ডালপালা বিস্তার করেছে ওই হতভাগা ছত্রাকের দল। ধুরু ধুরু বুকে গেঞ্জির উপর দিয়ে পিঠে হাত বোলালো সমরেশ, আর সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ভয়ে আর্তনাদ করে উঠল সে। তার সারা পিঠ জুড়েই অজস্র আঙুলের মতো প্রবর্তক গজিয়ে উঠেছে এই 8-9 ঘন্টার মধ্যেই। শরীরে যা হয় হবে, কিন্তু এসব নিয়ে শহরে ফিরলে লোক সমাজে মুখ দেখাতে পারবে না সে। প্রথিত যশা চলচ্চিত্র অভিনেতা শ্রী সমরেশ সান্যালের শরীরে দেখা মিলল বিরল প্রজাতির ছত্রাকের। খবরের কাগজের এই শিরোনামটা চোখের সামনে স্পষ্ট দেখতে পেল। অভিনয় জীবন তো বটেই, এমনকি লেখালেখির জগতেও ঢিঢি পড়ে যাবে। যে মানুষগুলো একসময় ওর দিকে সম্ভ্রমের সঙ্গে তাকাতো তারাই আড়ালে ফিসফাস করবে, ওকে নিয়ে হাসাহাসি করবে। অ্যাক্টিং কেরিয়ার, লেখালেখি, পেজ 3, প্রিমিয়ার শো, ফিতে কাটা, মহিলা ভক্ত, তরুণী বান্ধবীর দল, চাটুকার গোষ্ঠী, সব শেষ হয়ে যাবে। ওই অন্ধকার ঘরে বসেই জীবনটা তস্য অন্ধকার হয়ে যেতে দেখেছিল সে। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। তিল তিল করে গড়ে তোলা এই বৈভব, এই যশ, খ্যাতি, প্রতিপত্তি সব সব এইভাবে চোখের সামনে ধুলোয় মিশে যেতে দেওয়া যাবে না। কিছুতেই কাউকে জানতে দেওয়া যাবে না যে আমার শরীরে কোনো বিষ বৃক্ষ গজিয়ে উঠেছে। কিছুতেই না। সকলের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, স্বেচ্ছা অবসর নিতে হবে সব কিছু থেকে। অকাল সন্ন্যাস নিতে হবে আমাকে। কত বিখ্যাত মানুষই তো তেমন করেছেন। নিজের জীবনের সৃষ্টিশীলতার মধ্য গগনে থাকতে থাকতে নিজেদের আড়াল করে নিয়েছেন সমাজের কাছ থেকে, বন্ধ করেছেন বন্দী জীবনে। আমিও করব। হ্যাঁ, বলবে, সকলে বলবে সমরেশ সান্যাল এত নাম, যশ, খ্যাতি সব পায়ে ঠেলে চলে যেতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন। কতজন পারে এমনটা করতে? হ্যাঁ, এটাই করতে হবে আমাকে। এটাই একমাত্র পথ। এই ছত্রাকের কথা কিছুতেই জানতে দেওয়া যাবে না কাউকে। জনহীন কাঠের ঘরে উন্মাদের মতো চিৎকার করে ওঠে সমরেশ। তার সেই চিৎকার রাতের নীরবতা খান খান করে দিয়ে প্রতিধ্বনিত হয় ঘরের প্রতিটি কোণে। এভাবে চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখে বহু যুগ আগের একটি ঘটনা মনে পড়ে যায় ওর। সেবার আনন্দধারা নাট্যগোষ্ঠী ম্যাকবেথ অভিনয় করছে। প্রধান চরিত্রের জন্য শিমুলপুর গ্রামের এক প্রতিভাবান অভিনেতা গন্ধর্ব নারায়ণ ভট্টাচার্যকে নির্বাচন করা হয়েছিল। এত অল্প বয়সে এমন দারুণ অভিনয় বহু যুগ দেখেনি বাংলা নাট্যজগৎ। গন্ধর্ব নারায়ণের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। তখন মহড়া চলছে জোর কদমে। গন্ধর্ব নারায়ণ ওরফে গেঁদুদার মাপে নাটকের পোশাক বানানো হয়ে গেছে। সাজসজ্জাও প্রায় শেষের দিকে। কিন্তু নাটক মঞ্চস্থ হবার কয়েকদিন আগে ঘটল এক অঘটন। বাসে করে শিমুলপুর থেকে কলকাতা আসছিল গন্ধর্ব নারায়ণ। কোনোভাবে হঠাৎ পা পিছলে চলন্ত বাস থেকে পড়ে যায় সে। চোট বেশি না লাগলেও ডাক্তারের পরামর্শে 7 দিন সম্পূর্ণ শয্যাশায়ী হতে হয় গেঁদুদাকে। ততদিনে নাটকের টিকিট বিক্রি শেষ, মঞ্চ বুক করাও হয়ে গেছে। এই মতাবস্থায় প্রধান চরিত্রাভিনেতার শয্যাশায়ী হয়ে পড়া আনন্দধারা নাট্যগোষ্ঠীকে বিপাকে ফেলল। হঠাৎ করে নতুন কাউকে দিয়ে অভিনয় করাটাও মুখের কথা নয়। হাতে মাত্র 3টে দিন। পরিচালক তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। এমন সময় ভিড়ের মধ্য থেকে এগিয়ে যায় সমরেশ। প্রধান চরিত্রে অভিনয়ের গুরু দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। পরিচালক মশাই বাধা দিয়েছিলেন বটে, কিন্তু তার কথা ধোপে টেকেনি। সমরেশ বলেছিল, যদি নাটক হিট হয়
তবে তার সম্পূর্ণ কৃতিত্ব নাট্যগোষ্ঠীর। আর যদি ফ্লপ হয় তবে তার দায় সে মাথা পেতে নেবে, হাত জোর করে ক্ষমা চাইবে দর্শকের কাছে। এরপর আর কেউ বাধা দেয়নি। নির্দিষ্ট দিনে নাটক মঞ্চস্থ হয়। গন্ধর্ব নারায়ণের থেকে দুর্বল হলেও সমরেশ যে অভিনয়টা ঠিকঠাকই করেছিল তা দর্শকের হাততালির শব্দেই প্রমাণ হয়ে যায়। এরপর আর পিছন ফিরে চাইতে হয়নি সমরেশকে। কিন্তু অখ্যাতির অন্ধকারে তলিয়ে গিয়েছিল গন্ধর্ব ভট্টাচার্য ওরফে গেদুদা। যে মানুষটার অভিনয় সমরেশের থেকে কয়েক হাজার গুণ ভালো, সে চলে গেল পর্দার আড়ালে। আর নাটক, সিনেমা, এমনকি সিরিয়ালের দৌলতে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠল তার শিষ্য সমরেশ সান্যাল। আজ সমরেশের বৈভব, প্রতিপত্তি তা তো আসলে গেদুদারি হওয়ার কথা ছিল। একসময় যে ছলনার আশ্রয় নিয়ে নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে গেছিল সে, আজ তাই যেন বুমেরাং হয়ে ফিরে এসেছে তার জীবনে। এই জন্যই বোধহয় বলে, বিচারের বাণী নিভৃতে কাঁদে। যে লোকটার উপর একদিন এত অবিচার করেছি, আর তারই দেওয়া মলম লাগিয়ে প্রাণ বাঁচাতে হবে হয়তো। কিন্তু কিন্তু এই মলম লাগিয়েও যদি না সারে, যদি স্রেফ ত্বকে নয় শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়ে থাকে সেই ছত্রাক, তবে কি আদৌ এই মলম লাগিয়ে সেসব উপড়ে ফেলা সম্ভব? তাহলে কি করি? তাহলে কি মলমটা না লাগিয়ে খেয়ে নেব? হ্যাঁ, খেয়ে নি। কিন্তু লাগানোর ওষুধ কি খাওয়া যায় নাকি? যদি বিষক্রিয়া হয়, যদি এই ওষুধের বিষক্রিয়াতেই মারা যায়, কি করি তাহলে? মারা যায় যাব, ওষুধে না মরলেও এই ছত্রাকেও তো কিছু কম হবে বলে মনে হচ্ছে না। নেহাত প্রাণে বেঁচে গেলেও মান সম্মান তো আর কিছুই থাকবে না। তার থেকে মরে যাওয়া এক প্রকার গৌরবের। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো। ঢকঢক করে এক নিঃশ্বাসে গলায় ঢেলে দিলেই কাজ শেষ। সেই ভালো। চোখের জল ফেলতে ফেলতে টেবিলের উপরে রাখা ছত্রাকনাশক কৌটোটার দিকে হাত বাড়ায় সমরেশ। মনে মনে ভাবে, এখানে আবার চিঠি কে চাপা দিয়ে গেল? স্নেহের সমু, মাফ করিস ভাই। তোর সাথে একটু মজা করার লোভ সামলাতে পারলাম না। যেদিন প্রথম তোকে এই গায়ে দেখেছিলাম সেদিনই মাথার মধ্যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা জাগাড় দিয়ে উঠেছিল। ভয় পাস না, তোর কিচ্ছু হয়নি। ওই মলমটা এতক্ষণে লাগিয়ে ফেলেছিস কিনা জানি না, তবে লাগালেও অসুবিধে নেই। মামুলি পেট্রোলিয়াম জেলি ছাড়া ওর ভেতর আর কিছুই ছিল না। কি ভাবছিস তোর গায়ে এগুলো কি গজিয়েছে? এত বছর অভিনয় করলি আর সামান্য প্রস্থেটিক চিনতে পারলি না? আগে থেকেই সবটা প্ল্যান করে রেখেছিলাম। দাবার বোর্ডে স্টোর রুমে ছত্রাকগুলো গজিয়েছিল স্বাভাবিক নিয়মে, কিন্তু তোর শরীরে যেগুলো গজিয়েছে, থোড়ি যেগুলো লাগানো হয়েছে, সেগুলো আমার হাতের কেরামতি। তুই হয়তো খেয়াল করিসনি, তোর পাশে পাশেই এতগুলো বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমিও কাজ করেছি, তবে অভিনেতা হিসেবে নয়, মেকআপ আর্টিস্ট হিসেবে। না, সরাসরি তোর চোখের সামনে যায়নি কোনোদিন, যেতে ইচ্ছেও করেনি। তোকে দেখলেই গাটা ঘিন ঘিন করে উঠত, মনে হতো বদলা নেই। নেহাত ছোটবেলায় তোকে চেলা মানতুম, তাই আর তোর মদের বোতলে সামান্য অ্যালজিওলাম মানে ওই ঘুমের ওষুধ মিশিয়েছিলাম আর কি। এই কাজে এ গায়ের বুড়ো শিবনাথ দা আমায় সাহায্য করেছিল। নেশার ঘোরে যখন তুই বেহুশ হয়ে গিয়েছিলি,
তখন তোর গায়ে ওইসব প্রস্থেটিক বসিয়ে দিয়ে এসেছিলাম। ভালো করে খুঁটে দেখ, মলম লাগবে না, এমনি এমনি উঠে যাবে। আরও বড় কিছু সাজা দেবো ভেবেছিলাম, কিন্তু তুই যখন পুরো অভিনয়টা ধরতেই পারলি না, তখন মনে মনে ভাবলাম আমি তো জিতেই গেছি। সারা দুনিয়া যে অভিনেতার জয়ধ্বনি দেয়, আমি তাকেই ধোঁকা দিতে সক্ষম। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কী বা হয় বল। আশা করি আমার এই ছোট্ট মস্করা তুই মনে রাখবি না। তেমন রাগ উঠলে গুরুদক্ষিণা বলেই ধরে নিস না হয়। এককালে তো হাতে ধরে অভিনয়টা আমিই শিখিয়েছিলাম। আর তাছাড়া সেদিন বাস থেকে নামার সময় পিছন থেকে তুই যে ধাক্কাটা মেরেছিলি, যে ধাক্কাটা আমায় অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল, আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল, তার তুলনায় এই আর কি নিতান্তই ছেলে মানুষের নামান্তর। ভালো থাকিস, তোর গেঁদুদা। আপনারা শুনলেন আমাদের আজকের নিবেদন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে ছত্রাক বিভীষিকা। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত সরকার। সমরেশ সান্যাল চরিত্রে এনামুল খান, গন্ধর্ব নারায়ণ চরিত্রে তমাল মুখার্জি, শিবনাথ চরিত্রে শুভদীপ ঘোষ, সাউন্ড এডিটিংয়ে সায়ন দত্ত, প্রচ্ছদ এঁকেছেন সৌম্যদীপ গুঁই। কেমন লাগলো আমাদের আজকের বিশেষ নিবেদন কমেন্ট করে জানান। আর নেহাত যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।